এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের সাথে কোনো মিল থেকে থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। নমস্কার বন্ধুরা, আমি অতনু ভট্টাচার্য। হরেবেল উইকেন্ডের আজকের এপিসোডে আপনাদের আরও একবার স্বাগত। হরেবেল উইকেন্ডের প্রত্যেকটি গল্পে আমরা বিভিন্ন জিনিসের উল্লেখ করে থাকি। আমাদের বিভিন্ন গল্পগুলিতে অনেক সময় ভূত, প্রেত, কালো জাদু, তন্ত্রমন্ত্র, ঝাড়ফুঁক প্রভৃতি নিয়ে আলোচনা করা হয়ে থাকে। সেগুলি শুধুমাত্র গল্পটিকে রোমাঞ্চকর বানানোর জন্য। আমরা কখনোই এসবের প্রচার করি না। তাই আপনারাও কুসংস্কার মুক্ত হয়ে সম্পূর্ণ খোলা মনে শুধুমাত্র গল্প শোনার আনন্দেই এই গল্পগুলি উপভোগ করুন। আজ শুনবেন হরেবেল উইকেন্ডের বিশেষ নিবেদন সুমন ভট্টাচার্যের লেখা সীমান্তের আতঙ্ক। গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি অতনু। শুরু হচ্ছে সীমান্তের আতঙ্ক। ঠাকুরনগরের মধ্যেই অবস্থিত ছোট গ্রাম শিমুলপুর। সেই শিমুলপুরেই মাঠের পাশে ছোট একটি চায়ের দোকান, সুখ টি স্টল। চায়ের কোয়ালিটি মুখে তোলবার মতো নয়, তাই দামও কম। দুধ চা 3 টাকা আর লিকার চা 2 টাকা। এই 10 টাকার স্পেশাল চায়ের জামানাতেও বিকেলের পরে অনেকেই বসে আড্ডা জমায় এই ছিঁড়িছাধীন সুখ টি স্টলে। বিকাশ, কুশল, সায়ন এমন অনেকেই বিকেল থেকে আসর জমায়। বিকাশ বাংলায় MA অনার্স, 28 বছর পর্যন্ত কাঠ বেকার, টিউশনি করে টুকটাক। কিন্তু বাংলার মাস্টারদের ছাত্রের গার্জিয়ানরা আলু পটলের মতো দরদাম করে কিনে। এই সেদিনই বিকাশ বাড়ি থেকে বেরোচ্ছে, এমন সময় পাড়ার নিতাই কাকা এসে ধরল। তারপর, আরে বিকাশ, এই তোমার বাড়ি যাচ্ছিলাম। হ্যাঁ বলুন, কি ব্যাপার? তোমার ভাইপো তো 7 থেকে 8-এ উঠলো, তা মাস্টার ঠিক করছি, বুঝলে? তা বাংলাটা তুমিই পড়িও। হ্যাঁ অবশ্যই, কাল থেকেই যাব। আরে দাঁড়াও দাঁড়াও, আগে কত নেবে সেটা তো বলো। কাকু, 8-এর বাংলা তো, ব্যাকরণটা এখন থেকেই ভালো করে না শিখলে। আহা, সেসব হবেক্ষণ, আগে বলো কত দিতে হবে। 500 করে নিই, আপনি পাড়ার লোক। যান, আপনি 200 করে দেবেন। হ্যাঁ, 200 টাকা? বলো কি? শেখর স্যার কি অঙ্কের জন্য ঠিক করলাম 250 টাকায়, সাথে ভৌতবিজ্ঞানটাও বলেছে দেখিয়ে দেবে। বাংলার মাস্টার না হলেও হয়, তাও না হলেই নয়, তাই এসে যাই হোক, নিজের ভাই মনে করে পড়িও। আমি 150 টাকা দেবো, আর কথা বাড়িও না। তাহলে কাল থেকেই চলে এসো, কেমন? এই হচ্ছে বর্তমান অবস্থা। যাই হোক, এছাড়াও চায়ের দোকানে আরও অনেকেই রয়েছে, কিন্তু সবার মুখ আজ কেন এত থমথমে? এই আড্ডায় রোজ ফাজলামির ঝড় ওঠে, কিন্তু আজ কি হলো? এমনকি কুছ পরবা নেহি মার্কা সুখ দাও আজ বেশ চিন্তিত মনে হচ্ছে। কেসটা কি? না, বিকাশই বরং বলুক। কি বলবো মশাই, শুভঙ্কর আমাদের ল্যাংটোবেলার বন্ধু, ওর জন্য ভীষণ চিন্তা হচ্ছে। শুভটার চাকরি হচ্ছে শুনে সবাই বড্ড আনন্দ পেয়েছিলাম, কিন্তু যখন শুনলাম পোস্টিং হয়েছে আংরাইল বর্ডারে, তারপর থেকেই মনটা বড্ড ভারী হয়ে আছে। সরকারি চাকরি আমরা তো আর না করতে পারি না, কিন্তু আংরাইল বর্ডার, যার নাম শুনলেই মানুষ ভয়ে শিউরে ওঠে, সেখানে গেলে নাকি আর কেউ জ্যান্ত ফিরে আসে না। শুভটার যে কি হবে কে জানে। ও তো এমনিই স্বভাব কবি, লেখক হতে হতে ও BSF জবান হয়ে গেল, কি করবে কে জানে। এই চাকরি নিয়ে শুভর বন্ধুর মতামত তো জানা গেল, কিন্তু তার বাবার মতামত কি? বাবু, তুই লেখাপড়ায় ভালো, আর একটু চেষ্টা করলে মাস্টারি টাস্টারি কিছু একটা ঠিক জুটে যেত। ওই অভিশপ্ত সীমান্তে যাস না বাবা। ভয় পেও না বাবা, কিচ্ছু হবে না। আশীর্বাদ করো যেন মন দিয়ে দেশের জন্য কাজ করতে পারি। অবশেষে আসলো সেই দিন। আজ শুভঙ্করের জয়নিং। শুভঙ্করকে ছাড়তে তার বন্ধু বান্ধবরাও এলো ঠাকুরনগর স্টেশনে। বিকাশ বলল, শুভ, ভালো থাকিস ভাই, ভীষণ সাবধানে থাকিস। সায়ন বলল, আর হ্যাঁ, প্রতিদিন ভিডিও কল করতে ভুলিস না যেন। শুভঙ্কর বলল, হ্যাঁ সেসব হবে,
আর তোরা এমন ভাব করছিস যেন কাশ্মীর বর্ডারে যাচ্ছি। এই তো আংরাইল বর্ডার। কাশ্মীর হলে তো এতটা ভয় পেতাম না রে, যতটা আংরাইল বলে পাচ্ছি। যাই হোক, তোর ট্রেন ছাড়বার সময় হয়ে গেল, তাহলে এসো, আবার দেখা হবে। ঠাকুরনগর স্টেশন থেকে ট্রেন বনগাঁর দিকে রওনা হলো। বনগাঁ সীমান্ত শহর, ভারত বাংলাদেশ বর্ডার বনগাঁ শহরেই। সেই বনগাঁর সীমানার গা ঘেঁষে, মানে ভারতবর্ষের সীমানার গা ঘেঁষে গড়ে উঠেছে অনেক প্রত্যন্ত গ্রাম। সেই সীমান্তবর্তী গ্রামগুলির মধ্যে একটি হলো আংরাইল। সেই আংরাইল বর্ডারেই প্রথমবারের জন্য পোস্টিং হয়েছে শিমুলপুরের শুভঙ্কর সেনগুপ্তের। বাংলা ভাষা নিয়ে পড়াশুনো করেছে শুভঙ্কর। নতুন লেখক হিসাবে তার খ্যাতিও একটু একটু ছড়াচ্ছিল চারিদিকে। নামি বেনামি অনেক পত্রপত্রিকা সুভিনিয়রে তার লেখা গল্প কবিতা ছাপা হয় ইদানিং। দেশভাগ নিয়ে লেখা একটি কবিতা সম্প্রীতি দেশ পত্রিকায় ছাপা হয়েছে। সেটি লেখক মহলে অনেক সাড়াও ফেলেছে। মশার গায়ে চর কষাতে গেলেও যাকে দুবার ভাবতে হয়, সেই শুভঙ্কর AK-47 হাতে নিয়ে ঘুরবে, সেনাবাহিনীর দায়িত্ব কাঁধে নিয়ে ঘুরবে কি করে কে জানে। যাই হোক, সেটা বড় কথা নয়। বড় কথা হলো আংরাইল বর্ডার। সেখানে কেউ যেতে চায় না। কিসের ভয়, সেটা ক্রমশ প্রকাশ্য। এই ট্রেনটা ঠাকুরনগর থেকে বনগাঁ এই 3-4টে স্টেশন আপ ডাউন করে। সেজন্য এই ট্রেনে ভিড়ও তেমন একটা হয় না। তার ওপর আকাশ আজ সকালবেলা থেকেই মেঘলা। ট্রেনের জানলা দিয়ে কোথা থেকে যেন বৃষ্টি ভেজা ঠান্ডা হাওয়া এসে ট্রেনের কামরার মধ্যে ঘুরপাক খাচ্ছে। শুভঙ্কর চোখ বুজে জানলায় মাথা রাখল। ট্রেন বনগাঁ স্টেশনে এসে পৌঁছালো আধ ঘন্টার মধ্যে। প্ল্যাটফর্ম থেকে নিচে নেমে এসে একটা অটো নিয়ে শুভঙ্কর আংরাইল ক্যাম্পের দিকে রওনা হলো। আংরাইল ক্যাম্পে পৌঁছে সিনিয়র অফিসারের রুমে গেল সে। সিনিয়র অফিসার বললেন, বেস্ট অফ লাক মিস্টার সেনগুপ্ত। আজ আপনার প্রথম দিন, আর এই প্রথম দিনেই দুটো কথা বলি। এই কাজটাকে শুধু প্রফেশন হিসাবে দেখবেন না, মনে রাখবেন এটা আমাদের জন্মের ঋণ। এই দেশ আমাদের সব কিছু দিয়েছে, শিক্ষা দিয়েছে, সংস্কার দিয়েছে, জাতীয়তাবাদী আবেগ দিয়েছে। আমরা যা পেয়েছি সব এই দেশের মাটিতেই পেয়েছি। এই দেশের কাছে আমরা ঋণী শুভঙ্কর বাবু। সেই ঋণ শোধ করবার সুযোগ কিন্তু সবাই পায় না, আপনি পেয়েছেন। আজ থেকে আপনার একটাই লক্ষ্য, জীবন দিয়ে হলেও সেই ঋণ শোধ করা। শপথ নিন, দেশকে রক্ষা করবার জন্য জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত দিতে হলেও আপনি বিন্দুমাত্র দ্বিধা করবেন না। শুভঙ্কর শপথ বাক্য পাঠ করল। আমি শুভঙ্কর সেনগুপ্ত ভারত মায়ের নামে শপথ নিচ্ছি, এই দেশকে নিজের মায়ের মতো আগলে রাখব। দেশকে রক্ষা করতে নিজের শেষ রক্তবিন্দুটুকু উৎসর্গ করতে হলেও আমি প্রস্তুত। আংরাইল বর্ডারে শুভঙ্করের বেশ কিছুদিন কেটে গেল। এর মধ্যে অস্বাভাবিক তেমন কিছু তার চোখে পড়েনি। তার কাটার পেছনে মাঠ, তার পেছনে জঙ্গল, জঙ্গলের পেছনে নদী, আর নদীর পেছনে বাংলাদেশ। সারাদিন এই জনশূন্য সীমান্তে বন্দুক কাঁধে নিয়ে পাইচারি করা সবই তো স্বাভাবিক। কেন যে মানুষ আংরাইল বর্ডারের নামে ভয়ে ভিমড়ি খায় কে জানে। প্রথম এক সপ্তাহ শুভঙ্করের দিনের বেলা ডিউটি পড়েছিল। বিকেলের পর সে ক্যাম্পে চলে যেত, আর তার জায়গায় আসতো অন্য একজন। তার নাম পীতাম্বর চৌধুরী।
এই এক সপ্তাহের মধ্যেই পীতাম্বরের সঙ্গে শুভঙ্করের বেশ ভালো বন্ধুত্ব হয়ে যায়। এই পীতাম্বর একদিন শুভঙ্করকে বলেছিল, এই আংরাইল বর্ডারে কিছু আছে শুভঙ্কর, যার আসল সত্যি আমরা কেউ জানি না। প্রতি বছর 27 জুন রাত 12টার পর এই বর্ডার বড় ভয়ঙ্কর হয়ে ওঠে। প্রতি বছর ঠিক এই দিনে তার কাটা ঘেঁষে কোনো না কোনো জওয়ানের মৃতদেহ পাওয়া যায়। পোস্টমর্টেমেও মৃত্যুর কোনো সঠিক খবর পাওয়া যায় না। অবশেষে 27 জুন দিনটি এলো, আর ভাগ্যের ফেরে শুভঙ্করের ডিউটি নাইট শিফটেই পড়ল। সারাদিন পড়ে পড়ে ঘুমোলো শুভঙ্কর। বিকেলে শিফটিংয়ের সময় পীতাম্বর বলল, শুভ, খুব সাবধান, যাই ঘটুক না কেন রাত 12টার পর নোম্যান্স ল্যান্ডের আশেপাশে যাবে না যেন। মনে থাকে যেন কথাটা। শুভঙ্কর মাথা নাড়ল। পীতাম্বর বলল, আর হ্যাঁ, ওয়াকি টকি তো রয়েছে, দরকার হলে কাউকে ডেকে নিও। সন্ধ্যা নামল। রাস্তার ধারে নির্দিষ্ট দূরত্বে দাঁড়িয়ে থাকা ল্যাম্পপোস্টগুলো আলো ছড়াচ্ছে। দূরের জঙ্গল থেকে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। মাঝে মাঝে ওপার বাংলা থেকে আজানের ক্ষীণ সুর ভেসে আসে। সেই সময় মনটা কেমন করে ওঠে শুভঙ্করের। তার লেখক প্রাণে যেন কিসের যন্ত্রণা শুরু হয়। একটা করাত যেমন একটা গাছকে দুভাগে বিভক্ত করে, ঠিক তেমনি একটা দেশকে দুভাগে বিভক্ত করে চুপচাপ দাঁড়িয়ে আছে এই কাঁটাতার। দুটো দেশের ভাষা এক, আবেগ এক, তবু কত দূরত্ব। এই সীমান্তে দাঁড়িয়ে থাকতে থাকতে মাঝে মাঝেই শুভঙ্করের মনে হয়, যদি হঠাৎ এই কাঁটাতার উধাও হয়ে যায়, যদি দেশভাগ মুছে গিয়ে গঙ্গা পদ্মা সব একাকার হয়ে যায়। রাত 12টা বেজে গেছে বেশ কিছুক্ষণ, কিন্তু কিছুই তো ঘটল না। যেমন শান্ত বর্ডার তেমনই তো। বলতে না বলতেই দূরে কোথাও গুলির আওয়াজ শোনা গেল। তারই সঙ্গে কেউ একজন যেন সম্ভবত গুলিবিদ্ধ হয়েই মৃত্যু যন্ত্রণায় চিৎকার করে উঠল। শুভঙ্কর সেই আওয়াজ লক্ষ্য করে এগিয়ে যেতে গিয়েও থমকে দাঁড়ালো। আওয়াজটা নোম্যান্স ল্যান্ডের জঙ্গলের ভেতর থেকে আসলো না? পীতাম্বরের কথা মনে পড়ে গেল। সে বারবার সাবধান করে দিয়েছিল, যাই ঘটুক না কেন রাত 12টার পর নোম্যান্স ল্যান্ডের আশেপাশে যাবে না যেন। শুভঙ্কর ভাবল, ওয়াকিটকিতে তো সবাই কানেক্টেড থাকে। গুলির আওয়াজ আর ওই আর্তনাদ আশা করি সবার কানেই পৌঁছেছে। সবাইকে ডেকে নিয়ে ওদিকে এগোনোই ভালো। শুভঙ্কর ওয়াকিটকিটা হাতে নিয়ে দেখল সেটি ডেড। আশ্চর্য, এই যন্ত্রটিও কি কখনো ডেড হয়? এখন হঠাৎ কি হলো? এসব 7-5 ভাবনার মধ্যেও শুভঙ্করের মনে হলো যে কি কাণ্ড ঘটল সেটা দেখা তার ডিউটি। সে আর কিছু না ভেবে নোম্যান্স ল্যান্ডের দিকে দৌড়ালো। সেখানে পৌঁছে শুভঙ্কর যা দেখল তাতে সে রীতিমতো ঘাবড়ে গেল। তার কাটার ওপর গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছে একজন লোক। তার পরনে জেলের কয়েদিদের পোশাক। শুভঙ্কর এর কোনো ব্যাখ্যা খুঁজে পেল না। এত রাতে কোনো কয়েদি এখানে কিভাবে আসবে? আর তাকে মারলই বা কারা? এটা তো কোনো বিএসএফ এর কাজ হতে পারে না। শুভঙ্কর আবার ওয়াকিটকিটা বার করল। ডেড। এই চত্বরে কমপক্ষে 5-7 জন বিএসএফ এর থাকার কথা, কিন্তু কেউ নেই। সবাই ফাঁকি দিয়ে পালিয়েছে। একা একা কি করবে শুভঙ্কর? ক্ষণিক হতবুদ্ধি হয়ে সে সেই মৃত ব্যক্তিটির দিকে চাইল। লোকটির বয়স আন্দাজ 30-এর মধ্যে হবে। বেশ সুঠান যুবক। চোখ মুখ বিকৃত হয়ে গেলেও তাকে দেখে ঠিক অপরাধী বলে মনে হচ্ছে না শুভঙ্করের। সে ভাবল কারুর দরকার নেই, সে একাই এই মৃত শরীরটিকে টেনে নিয়ে যাবে ক্যাম্পে, তারপর যা হয় দেখা যাবে। এই ভেবে সে এগিয়ে গেল ডেড বডিটির দিকে।
সেই নিথর দেহটিকে তোলবার জন্য সে হাত বাড়ালো। ঠিক তখনই যে ঘটনাটি ঘটে গেল তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সেই নিথর মৃতদেহটিও দুহাত বাড়িয়ে তাকে জড়িয়ে ধরল। সেই আলিঙ্গনে শুভঙ্করের বুকের হাড়গুলো যেন ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়ার জোগাড় হলো। এবার সেই মৃতদেহ চোখ খুলল। চোখ কোথায়? দুটো জ্বলন্ত আগুনের গোলা যেন ঠিকরে বেরোচ্ছে সেই চোখের কোঠর থেকে। এবার সেই মৃতদেহটি কথা বলে উঠল, ছাড়বো না, কাউকে ছাড়বো না, সবাইকে মেরে ফেলবো, সবাইকে মেরে ফেলবো। শুভঙ্করের কথা বলার উপায় নেই, তবু সে কোনো রকমে বলল, আমাকে আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। মৃতদেহটি, না না, মৃতদেহ না, মৃত শরীর জুড়ে জেগে উঠেছে এক পৈশাচিক শরীর। সেই শরীর যেন গর্জন করে উঠল, আর আমি কি দোষ করেছিলাম? আমার অসুস্থ বাবা কি দোষ করেছিল? সেদিন কেউ আমার কথা বিশ্বাস করেনি, কেউ না। শুভঙ্কর সবটুকু শক্তি দিয়ে সেই কঠিন আলিঙ্গন এতটুকু শিথিল করতে পারল না। তার দম বন্ধ হয়ে আসছে। এইবার বুঝি সামনে এসে দাঁড়াবে মৃত্যু। মৃত্যুর আগে বুঝি মানুষের ছোটবেলার স্মৃতি মনে পড়ে। তার ঠাকুরদা একদিন গল্পের ছলে একটি 2 লাইনের মন্ত্র শিখিয়ে দিয়ে বলেছিল, যদি কোনোদিন অশুভ শক্তি তোর ক্ষতি করতে চায়, মনে মনে এই মন্ত্রটা মাত্র একবার জপ করবি দাদু, তারপর জাদু দেখতে পাবি। শুভঙ্কর চোখ বুঝে মনে মনে সেই মন্ত্র খালি একবার জপ করল, আর সঙ্গে সঙ্গে সেই প্রেত শরীর চোখের নিমেষে অদৃশ্য হয়ে গেল। শুভঙ্করের আর নিজের পায়ে দাঁড়িয়ে থাকার শক্তি নেই। সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। সকালে ক্যাম্পে যখন তার জ্ঞান ফিরল, তখন পীতাম্বর তাকে ধমক দিয়ে বলল, তোমাকে বারবার সাবধান করেছিলাম, বলেছিলাম যাই ঘটুক নোম্যান্স ল্যান্ড ক্রস করবে না। তোমার কপাল ভালো যে এখনো বেঁচে আছো। শুভঙ্কর বলল, সে যে কি ভয়ঙ্কর, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না প্রীত। কিচ্ছু বোঝাতে হবে না, আমি সব জানি। আমিও তোমার মতো কপাল গুনে বেঁচে গিয়েছিলাম। সে অনেক কথা পরে বলবো কখনো। ওই লোকটি কে ছিল? কি ঘটনা ঘটেছিল তুমি জানো? পীতাম্বর মাথা নাড়ল, বলল, জানি, শর্টে বলি শোনো। ওর নাম ছিল রফিদুল ইসলাম। বাংলাদেশের ফরিদপুরে ছিল ওর বাড়ি। বাবা ছাড়া ওর আপন বলতে আর কেউ ছিল না। ওর বাবার কঠিন অসুখ করে। সেই অসুখ সারতে যে ওষুধ দরকার ছিল তা সেই সময় বাংলাদেশে পাওয়া যাচ্ছিল না। এদিকে ডাক্তার জানিয়ে দেয় যে 7 দিনের মধ্যে সে ওষুধ না পেলে তার বাবা মারা যাবে। রফিদুলের কাছে যা টাকা পয়সা ছিল তা দিয়ে সে ভারতে আসার পাসপোর্ট ভিসা বানিয়ে ফেলতে পারত, কিন্তু তা তো 7 দিনের মধ্যে সম্ভব নয়। তাই সে বাধ্য হয়ে চোরা পথে তার কাটা ডিঙোল। এপারে এসে বিএসএফ এর হাতে ধরা পড়ে, জেল হয়। সুযোগ বুঝে ও জেল থেকে পালায়, কিন্তু এবার তার কাটা টপকানোর সময় বিএসএফ এর গুলিতে প্রাণ হারায় রফিদুল। রফিদুল মারা যায় আংরাইল বর্ডারের নোম্যান্স ল্যান্ডের জঙ্গলে। দিনটি ছিল 27শে জুন। বাংলাদেশে তার বাবাও মারা যায়। তারপর থেকেই আংরাইল বর্ডারে 27শে জুন কোনো না কোনো বিএসএফ এর মৃতদেহ পাওয়া যায়। চাকরি রিজাইন দিয়ে ঠাকুরনগরের ট্রেনে চেপে বসল শুভঙ্কর। এ চাকরি তার জন্য নয়। ট্রেনের জানলা দিয়ে দূরের আকাশের দিকে চাইল শুভঙ্কর। আজ অনেক দিন পর তার মনে কবিতা ভেসে উঠল। বুকের ভেতরে গান, আছে আছে পাখিদের বাড়ি, বুকের ভেতরে ডিঙি, আমি কিন্তু মাঝি হতে পারি।
বুকের ভেতরে রাগ তুলে দিই সব কাটাতার, রক্ত দিয়ে মুছে দিই দেশভাগ এপার ওপার। বুকের ভেতরে তীর, ভাষা ব্যাধ হয়ে পাহারায়, রাত্রি দিন জেগে থাকি, চোখ লিখি রোজ কবিতায়। বুকের ভেতরে চোখ, চোখে চোখে বাংলা ভাষা বীর, বর্ণমালা জুড়ে আছে কত কত শহীদ শিবির, কত কত ভাঙা পাড়, কত বজ্র, কত ঘূর্ণিঝড়, মাথা ভর্তি স্বপ্ন আর কুলু কুলু বাঙালির স্বর। বুকের ভেতরে আমি আগলে আগলে রাখি ভাঙা বুক, ভাঙা বাংলা জোড়া লাগলে সেরে যাবে আমার অসুখ। শুনছিলেন হরেবেল উইকেন্ডের বিশেষ নিবেদন সুমন ভট্টাচার্যের লেখা সীমান্তের আতঙ্ক। বিভিন্ন চরিত্রে শুভঙ্কর, পীতাম্বর এবং রফিদুল অতনু, বাবা বিকাশ, ঠাকুরদা এবং নিতাই কাকা সুমন, সিনিয়র অফিসার শ্রী অসীম ভট্টাচার্য, সায়ন শুভজিৎ। গল্পে ব্যবহৃত কবিতাটি লিখেছেন কবি শ্রী বিভাস রায়চৌধুরী। ডিরেকশন, অ্যাডাপশন, সাউন্ড অ্যান্ড পোস্টার ডিজাইন অতনু। শেষ হলো সীমান্তের আতঙ্ক। আমরা আবার ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন।